দেখেন আমরা যখন অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করছিলাম তখন বাই ডিফল্ট আমাদেরকে ডিএনএস সার্ভিসটাও ইনস্টল করা লাগছিল, তাই না? কেন লাগছিল? ডোমেইনটা পাওয়ার জন্য, তাই না? কে ডোমেইনটা পাবে? ক্লায়েন্ট, তাই তো? পাবে বলতে আসলে কি, যখন কোনো একটা ডোমেইনকে অ্যাক্সেস করার দরকার পড়ে, আমাদের নেটওয়ার্কিং এ ডোমেইন বা নাম কি কেউ অ্যাক্সেস করে? কোনো মেশিন কি অ্যাক্সেস করে? আইপি অ্যাক্সেস করে। তাহলে আমাদের ডোমেইন নেম যখন আমরা কানেক্ট করি, তখন ওই ডোমেইন নেমটায় এগেনস্টে কোন ডিসি আমাকে সাপোর্ট দিচ্ছে সেই আইপিটা আমাদের জানা লাগে, তাই না? তাই তো? ডোমেইন নেমের এগেনস্টে আইপি জানার যে সিস্টেম সেটাকে আমরা বলি হচ্ছে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম, তাই না? এই ডোমেইন নেম সিস্টেম কিভাবে কাজ করে বলেন কেউ একজন। নেমের এগেইনস্টে নেম রেজলিউশনের জন্য আর কি, যে আইপি থেকে নামে সাধারণত সার্ভারে আইপি বলে রাখতে পারি না, নাম থেকে আইপি এবং আইপি থেকে নামে ইন্ডিভিজুয়াল ইয়ে করার জন্য, আইডেন্টিফাই করার জন্য যে ডোমেইন রেজিস্টার আইপি ইউজ করা হয়। ওকে, সবাই ঠিক আছে না? আর কিছু, আর কোনো কিছু অ্যাড করবেন কেউ? যখন আপনি ক্লায়েন্ট মেশিন থেকে কোনো একটা ডোমেইন সার্চ করেন, ধরেন এটা আপনার ক্লায়েন্ট, এটা থেকে যখন আপনি লেখেন এরকম, তাই না? তখন কি হয়, কি করে? আইপিটা নেই, আইপিটা নেই কার কাছ থেকে? ডিএনএস সার্ভার। আপনি বলতে চাচ্ছেন একটা ডিএনএস সার্ভার আছে, তাই না? এটা হচ্ছে ডিএনএস সার্ভার, তাই তো? এই ডিএনএস সার্ভারের কাছ থেকে ওইটার এগেইনস্ট একটা আইপি নেই, ধরে নিচ্ছি যে এটার এগেইনস্ট একটা আইপি আছে, ধরেন এটা IP। তাহলে ক্লায়েন্টের কাজ হচ্ছে ডিএনএস থেকে আইপিটা নেওয়া। কেন কেন আইপি? কমিউনিকেশন তো স্যার আইপি তে হয়। আইপি জাস্ট আপনার নামটা, আইপিটা মনে না রাখার জন্য আপনার নামটা ইউজ করি। কিন্তু পৃথিবীতে সকল ডোমেইন নেমই তো ইউনিক। এই সকল ডোমেইন নেম ইউনিক না? ডোমেইন নেম হলো স্যার সিস্টেম কোন নাম নিয়ে কাজ করে, সিস্টেম তো কাজ করে আইপি কোন লেয়ারে আইপি নিয়ে কাজ করে? নিয়ে। ট্রান্সপোর্ট লেয়ারে আইপি নিয়ে কাজ করে। নেটওয়ার্ক লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারে কয়জন আইপি নিয়ে কাজ করে? কয়জন মনে করেন নেটওয়ার্ক লেয়ারে আইপি নিয়ে কাজ করে? 4 5 6 7 8 9 10 11 11 12 12 জন। আর ট্রান্সপোর্ট লেয়ারে আইপি এই আইপি নিয়ে কাজ করে 1 2 14 জনই আছে। আর নাই কেউ? বাকিরা কোন লেয়ারে কাজ করে? ডাটা লিংক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, কোনো একটা তো বলবেন না, একটা নাম তো বলতে হবে। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ হচ্ছে আমাদের প্যাকেটকে ট্রান্সপোর্টের জন্য রেডি করা, তাই না? প্যাকেট কোথায় হয়, নেটওয়ার্ক লেয়ারে না ট্রান্সপোর্ট লেয়ারে? সেশন লেয়ারে। সব বলে থিওরি তো স্যার থিওরি।
কোন ফরম্যাটে অ্যাপ্লিকেশন লেয়ারে ইংলিশের ডাটাকে চেক করে মেশিনের ডাটাতে কনভার্ট করে, তাই না? তাই তো, অথবা উল্টা কাজ করে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরে কি তারপরে প্রেজেন্টেশনের সেশনের কাজ। ডাটা কিভাবে প্রেজেন্ট করবে ইউজারের কাছে সেটা ডিফাইন। সেশন লেয়ার কোড সিলেক্ট করে ডাটা কেউ ভাঙে না। ট্রান্সপোর্ট লেয়ার কি করে? এটা তো ডাটাকে প্যাকেটে কনভার্ট করে, তাই না? তাই তো, কিভাবে কনভার্ট করে? নিশ্চয়ই সামনে কোন একটা কিছু লিখতে হবে, তাই না? তাহলে কিভাবে বুঝবে যে কোন ডাটা কোন প্যাকেটে, তাই না? তাহলে নেটওয়ার্ক লেয়ার কি করে? আইপি অ্যাড করে। তারপরে ডাটা লিঙ্ক লেয়ার কি করে? ফ্রেম ফ্রেম বানায়, ফ্রেম বানায় ম্যাক অ্যাড্রেস অ্যাড করে। তারপরে ফিজিক্যাল লেয়ার কি করে? ফিজিক্যাল কেবল, তাই না? অথবা ওয়্যারলেস মিডিয়া। ফিজিক্যাল কেবল মানে হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, তাই না? আর ওটা তো হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যাল, তাই তো? এই জিনিস কিভাবে ইলেকট্রিক্যাল আর মাইক্রোওয়েভ সিগন্যালে কনভার্ট হবে, কখন হবে, কোন লেয়ারে? সেটা হয়তো সেটা কখন? এই জিনিস তো ফ্রেম, ফ্রেমকে ইলেকট্রিক সিগন্যালে কিভাবে কনভার্ট করতে হবে, বা সিগন্যালে কনভার্ট করতে হলে আমার 0 আর 1 লাগে। এটা কি ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করা যায়, মাইক্রোওয়েভ সিগন্যালেও কনভার্ট করা যায়, তাই না? 0 1 তখন কখনোই কনভার্ট করলেন না আপনারা, শেষ হয়ে গেল, লেয়ার তো আর নাই। হ্যাঁ, কোথায় করে এটা পরে? হ্যাঁ, কি তৈরি হয়? সেগমেন্ট, সেগমেন্ট তো তৈরি হয়, সেগমেন্ট তো হইল, সেগমেন্ট হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে, ফ্রেম হয়ে গেছে, ফিজিক্যাল লেয়ারে চলে গেছে, মাঝখানে বাদ করছে 0 আর 1। কখন হয়েছে? ডাটা লিঙ্ক লেয়ারে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ম্যাক, আর একটা ম্যাক কাজ করে ফিজিক্যাল লেয়ারে। তাহলে ফ্রেম যে কাজ করবে নেটওয়ার্ক লেয়ারের সাথে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এলএলসি বা লজিক্যাল লিংক। ফ্রেমকে 0 আর 1 এ কনভার্ট করে, লজিক্যাল লিংক। এই লেয়ারের কাজ হচ্ছে ফ্রেমকে 0 1 এ কনভার্ট করা, ম্যাকের কাজ হচ্ছে 0 1 কে এই সিগন্যালে কনভার্ট করা। এই জন্যই ম্যাক হয় হচ্ছে ফিজিক্যাল মেশিনের, তাই না? অ্যাডাপ্টারের ম্যাক হয়, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, তাই না? তাই তো, এই পুরো সিস্টেমের মধ্যে ডোমেইন নেম কোন জায়গায়? সবই তো বলছেন, ডোমেইন নেম কাকে পাই? ডোমেইন নেম তো কোথাও বলেনি। তাহলে কি ডোমেইন নেম এই লেয়ারেরও আগে কাজ করবে? ডোমেইন নেম কাজ করবে না কোথাও? আমি তো লিখছি এইটা,
এটা নিশ্চয়ই কোনো না কোনো লেয়ারে কাজ করতে হবে, তাই তো? সেটা কোথায় কাজ করবে সেটা তো কোথাও বললেনই না। নেটওয়ার্ক লেয়ারে তো আইপি অ্যাড্রেস বলছেন, এটা কাজ করে ট্রান্সপোর্ট লেয়ারে। এটা কাজ করে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারের এই নামটা কনভার্ট হয় আইপি তে নেটওয়ার্ক লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে প্যাকেটের রাউটিং ডিসাইড করা, তাই না? রাউটিং রাউটিং ডিসাইড হয় হচ্ছে ডোমেইন নেমের এগেইনস্টে। রাউটিং ডিসাইড করা মানে এই না যে এই প্যাকেট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কারণ সকল ইন্টারমিডিয়েট ডিভাইসে দুইটাই লেয়ার আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার আর একটা হচ্ছে ডাটা লিংক লেয়ার। আমরা তো টিসিপি তে তো ফিজিক্যাল লেয়ার বলি না, তাই না? যদি আপনার সুইচে এই দুইটা লেয়ার থাকে বা আপনার যদি ল্যান কার্ডে এই দুইটা লেয়ারই শুধু থাকে, তাহলে তারা কি আসলে এই রাউটিং জানে? আপনার সুইচ বা আপনার এইখানে যে রাউটারটা আছে সে কি জানে যে এটা গুগলের সার্ভারে যাবে কিভাবে? সে কিন্তু সেটা জানে না। মাঝখানে যাবতীয় ডিভাইস জানে হচ্ছে নেক্সট হপের অ্যাড্রেস। নেক্সট হপ একটা রাউটার শুধুমাত্র জানে তার পরবর্তী হপে কি হবে, পরবর্তীতে কোন রাউটার আছে বা পরবর্তীতে কোন ডিভাইসটা আছে, কোন সুইচটা আছে বা কোন ফিজিক্যাল মেশিনের অ্যাডাপ্টারটা আছে, তাই না? সেটাই শুধু জানে, অন্য কিছু কিন্তু সে জানে। তাহলে আপনার এই ডোমেইন নেমটা নেটওয়ার্ক লেয়ারে যাওয়ার আগেই আপনাকে আইপিটা জানতে হবে। অর্থাৎ আপনার কম্পিউটার থেকে বের হয়ে সে কোথায় যাবে সেটা জানতে হলে তাকে আগেই এটা জানতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কম্পিউটার থেকে বের হয়ে এইটা যে এই রাউটার থেকে আইএসপি পর্যন্ত যাবে নাকি রাউটারের পর্যন্তই যাবে না, সুইচ থেকে আরেকটা মেশিনে যাবে, সেটা হতে পারে না। সার্ভার তো লোকাল ল্যানে হইতে পারে, সার্ভার যে এইখানে নেটওয়ার্ক বের হয়ে বাইরে যাবে সেটা তো সে জানে না। সেই জন্য এই নেটওয়ার্ক লেয়ারে আসার আগেই এই রাউটিং লেয়ারে ডোমেইন নেম যখন পেয়ে গেছে সে, তখনই তাকে রাউটিংটা ডিসাইড করতে হয়। রাউটিংটা ডিসাইড করতে হয় যে google.com এ যাইতে হইলে প্রথম কাজ হচ্ছে আপনার যে রাউটার বা গেটওয়ে আছে সেই গেটওয়েতে যাইতে হবে। রাউটারের কাছে পথ আছে, তাই না? রাউটারের ভিতরে আগে থেকে রাউট অ্যাড করা আছে না, যার কাজ হচ্ছে ধরে নিচ্ছি পরবর্তী আইএসপি দিয়ে যাইতে হবে। আইএসপি আবার এটাকে ভাগ করে দেয় না, এখানে একটা পপ বসায়, ওরা পপ পর্যন্ত যাইতে হবে। এই পপ থেকে তাদের মধ্যে বেশ কিছু কানেকশন আছে ইন্টারনাল, এক পপ থেকে আরেক পপে যায়, আরেক পপ থেকে আরেক পপে যায়, এক সময় যেতে যেতে সে যায় ডিফারেন্ট কোনো একটা নেটওয়ার্কে যায়। ধরে নিচ্ছি এখান থেকে বেরোয় সে ইন্ডিয়ার সামিটে ঢুকে, তাই না? ইন্ডিয়ার সামিট থেকে সে ধরে নিচ্ছি সিঙ্গাপুর চলে গেছে, সিঙ্গাপুর থেকে সে চলে গেছে ইউএস, ইউএস থেকে সে চলে গেছে মনে করেন ভার্জিনিয়া, এই ভার্জিনিয়া মনে করেন একটা আইএসপি আছে, যে আইএসপির সাথে মনে করেন গুগলের আইএসপি কানেক্ট, যদিও গুগলে নিজেরই আসলে এর থেকে বড় কানেকশন আছে, ধরে নিচ্ছি এটা আইএসপি আছে, সেই আইএসপি থেকে তার আবার রাউটার আছে, এখানে অনেকগুলা কানেকশন আছে তাদের ইন্টারনাল। তারপরে যে তার একটা সার্ভার আছে, যে সার্ভারটার নাম হচ্ছে www.google.com। এই পুরো পথটা ভ্রমণ করতে হলে তার প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এইটার আইপি, কারণ এই মাঝখানের কোনো ডিভাইসই এই নাম ছিল না, ঠিক আছে? মাঝখানের কোনো ডিভাইসই ট্রান্সপোর্ট লেয়ার বলে কিছু চিনেই না, তারা শুধু নেটওয়ার্ক লেয়ার এবং ডাটা লিংকে আছে। তাইলে আপনাকে এই লেয়ারে যাওয়ার আগেই এই রাউটিং ঠিক করার জন্যই আপনি কি করতে হবে, ডোমেইন নেমের এগেইনস্টে আইপিটা আগে থেকেই বের করে নিতে হবে, আদারওয়াইজ আপনার এই নেটওয়ার্ক কাজ করবে না। টিসিপি তে থিওরি অথবা আপনারা যে ওয়েবসাইট লেয়ারে থিওরি পড়েন
তাতে সেটা কখনোই কাজ করবে না, যে কারণে ট্রান্সপোর্ট লেয়ারেই আপনার ডোমেইন নেমের এগেইনস্টে আমাদের একটা আইপি দরকার। তাহলে এই যে আইপিটা লাগবে, এই মেশিন কিভাবে আইডেন্টিফাই করবে ক্লায়েন্ট মেশিন এই আইপিটা কত, কিভাবে আইডেন্টিফাই করবে? সে কিভাবে বুঝবে কার কাছে যাইতে হবে? এক নাম্বার কাজ, যখনই আপনি এটা লিখে হিট দিছেন, প্রথম কাজ সে লোকাল ক্যাশ চেক করবে। এক নাম্বার কাজ, যে আগে কখনো এই সাইট ভিজিট হচ্ছে কিনা তার লোকাল ক্যাশে এইটার এগেইনস্টে কোনো আইপি আছে পিসির লোকাল লোকাল। দুই নাম্বার কাজ, পিসির লোকাল ক্যাশ কোথায় থাকে? রেজিস্ট্রিতে থাকে। আপনারা যখন ওই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করেন, অ্যাডোবে বা গেমস ইনস্টল করেন, তখন একটা ডিএনএস বসান না? কোথায় বসান? ইটিসি, মনে আছে? ড্রাইভার ইটিসি, সিস্টেম 32 ইটিসি ড্রাইভার, হোস্ট ফাইল। হোস্ট ফাইলের ভিতরে আপনি ঢুকেন, ঢুকে লেখেন যে adobe.com 127.0.0. বা gameofthrones.com, এগুলো 127.0.0. আমরা বসাই না? কারণ যখনই সে আপডেট করার জন্য ওই ডোমেইনে যায়, সেটা লোকাল ক্যাশে চেক করে দেখে এটা হচ্ছে 127.0, মানে নিজের মেশিন। সে নিজের মেশিনে যায়, নিজের মেশিনটাকে জীবনে রেসপন্স দেয় না ওই ডোমেইনের সম্বন্ধে, সে সারা জীবনই ওইখানে ঘুরতে থাকে, যে কারণে সে কোনোদিনই ইন্টারনেট পর্যন্ত যেতে পারে না আপডেট নিতে, যে কারণে আপনি কোনোদিন ধরা খান না যে এটা একটা ফেক জব। এটা কখনোই আপডেটও হয় না, জানতেও পারে। বুঝা গেল? ধরেন আপনার লোকাল ক্যাশে নাই, তার মানে কি আপনাকে যাইতে হবে ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভারের কাছে যে আপনি যাবেন, আপনি কিভাবে বুঝবেন ডিএনএস সার্ভার কি? এটা অবশ্যই আপনার আইপি কনফিগারেশনে বলা থাকবে। আমরা বারবার বলছি না ক্লায়েন্ট মেশিনে যে ডিএনএস বসাইতে হবে, ডিএনএস বসাইতে হবে। কারণ ডিএনএস যদি আপনি না বসান, ও জীবনেও কোথাও যেতে পারবে না। ওকে জানতে হবে ডিএনএসটা সার্ভারটা কে, এবং আপনি যাকে বলবেন সে তার কাছেই যাবে, সেটা রিয়েল হোক ফেক হোক যাই হোক না কেন, আপনি যে আইপিটা দিবেন সেটা যাবেন। ডিএনএস সার্ভার হিসাবে কিন্তু আপনি আইপি বসাইতে হবে, আপনি কিন্তু ডোমেইন নেম বসাতে পারবেন না। কারণ ডোমেইন নেম বসালে তার ডোমেইন নেম আবার আইপি কে পাইবে? আরেকটা লাগবে। তাহলে আপনার গেল ডিএনএস সার্ভারের কাছে। তার মানে এই দুই নাম্বার কাছে এর কাছে একটা রিকোয়েস্ট চলে আসছে, তাই না? ডিএনএস সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট চলে আসছে, তাই তো? এখন ডিএনএস সার্ভার কি করবে? আইপি দিবে। কিভাবে? সে কিভাবে জানে এটার আইপি এত? ও কিভাবে জানে? পরে কি আপনি লিখে দিছিলেন? আপনি একটা মেশিনে খালি ইনস্টল করছেন, আর জানা গেল পৃথিবীর সব ডোমেইনের আইপি কত? পৃথিবীতে যত ডোমেইন আছে তার আইপি যদি আর এখানে ইনস্টল করলেই থাকতো, তাহলে এই ইনস্টল করার পরেই সাইজ হতো কয়েকশো, তাই না? ও কিভাবে জানবে? যদি ডিএনএস সার্ভার ইন্টারনেটের সাথে কানেক্টেড না থাকে, তার মানে ধরে নেন ম্যাক্সিমাম কেসে আপনার কোনো রেজাল্ট আসবে না। ডিএনএস সার্ভারকে অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে। ও যখন একটা রিকোয়েস্ট পেল, ওর প্রথম কাজ ক্যাশ চেক করা। আপনি রাউটারে দেখেন না ক্যাশ জমা করে, ক্যাশের সাইজ 5 এমবি 10 এমবি, যেটার যত ভালো ক্যাশ সেই জায়গায় রাউটার নাকি তত ভালো, তাই না? আমরা বলি না ক্যাশ মেমরি বেশি আছে, দ্রুত ইন্টারনেট অ্যাক্সেস করা। কারণ ওর যদি ক্যাশে ডাটা থাকে, তাহলে কি আর কোথাও আবার চিন্তা করা লাগবে? ওর সাথে সাথে ওকে, যদি ওর ক্যাশে ডাটা না থাকে তাহলে সে কি করবে? তাকে এবার যাইতে হবে ইন্টারনেটে, তাই না? ইন্টারনেটে যাইতে হবে। ইন্টারনেটে কই যাবে? কোথায়?
সে পৃথিবীর সকল মেশিনের কাছে রিকোয়েস্ট পাঠাবে, ব্রডকাস্ট রিকোয়েস্ট। নিয়ারেস্ট যে সার্ভার আছে হুম, কি করবে? ইন্টারনেটে যাবে মানে হচ্ছে সে ডট, আমি ধরে নিচ্ছি এই ডিএনএস সার্ভারটা রেজিস্টার্ড ডিএনএস সার্ভার, কথা বলবা? কয় মিনিট? 2 মিনিট। আচ্ছা, আপনাদের সবার জন্য একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বেসিক সফট এক্সপো ফেয়ার 2009 ছিলাম আমরা। লোকাল ক্যাশে না পেলে স্যার ইন্টারনেটে ওকে, সে ডটের কাছে যাবে। ডট বলতে আমরা বুঝি রুট। ডট বলতে আমরা কি বুঝি? রুট। এই রুট হচ্ছে এই যে লাস্ট একটা রুট কিভাবে যাবে? এই রুটকে কিভাবে চিনবে? যদি এটা একটা অথরাইজড ডিএনএস সার্ভার হয়, তাহলে আমার কাজ হচ্ছে পৃথিবীর বাকি যত ডিএনএস সার্ভার আছে তাদের সবার সাথে কানেকশন তৈরি করে রাখা অটোমেটিক। কিভাবে করবে? নিয়ারেস্ট ডিএনএস এর সাথে সে আগে কানেক্ট, এরকম করে সে পৃথিবীর সকল ডিএনএস এর সাথে তার কানেকশন থাকবে। রুটের কাছে যে সে কি জিজ্ঞাসা করবে যে এইটার অ্যাড্রেস কত, এটার অ্যাড্রেস কত, রুট তাকে বলে দিবে। কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। হ্যাঁ, এরকম আর কি। বেসিক্যালি রেজিস্ট্রার আছে, ডোমেইন অপারেটরের জন্য কিছু রেজিস্ট্রার আছে, যেমন পাবলিক ডোমেইন রেজিস্ট্রি। সেখানে আপনি ডোমেইন রেজিস্ট্রি করতে পারেন, তাদের কাছ থেকে আপনি সরাসরি কিছু কিনতে পারবেন। তাদের কাছ থেকে কেনা হচ্ছে গুগল, ইয়াহু, মাইক্রোসফট বা বড় বড় যারা গোডেরি, এই ধরনের কিছু জায়গা থেকে কিনতে পারেন। আপনি ক্লায়েন্ট হিসেবে তার কাছ থেকে পাচ্ছেন। তো এরকম পাবলিক ডোমেইন রেজিস্ট্রি আছে, তাদের যে সার্ভারগুলো সেগুলি হচ্ছে রুট সার্ভার। এরকম বেশ কয়েকটা 5টার মতো টোটাল পৃথিবীতে আছে, যারা আসলে সব ডোমেইন মেইনটেইন করতে পারে, যারা টিএলডি ঘোষণা করতে পারে, যারা বলতে পারে আগামী কালকে থেকে ডট ট্রেনিং নামে একটা টিএলডি আসবে, যারা বলতে পারে আগামী থেকে ডট হোম নামে একটা আসবে। তারা যদি ঘোষণা দেয় তাইলেই একমাত্র সেটা হবে। এই রুট কোনোদিনই জানে না আসলে রুটের এত দরকার নেই। রুট জানে শুধুমাত্র তার আন্ডারে টিএলডি ইনফরমেশন। অর্থাৎ এই রুটের পরের যে লেভেল সেটাকে আমরা বলি টিএলডি। অর্থাৎ এখান থেকে .com, .net, .org এবং পৃথিবীর যাবতীয় যা যা আছে .info, .bt, .us যা যা আপনি বলতে পারবেন, যত টিএলডি আছে সব টিএলডি ইনফরমেশন আছে। এই .com মেইনটেইন করার জন্য ওর কাছে অনেক মিরর সার্ভার। এই .com এর আইপিটা এই রুট সার্ভার এই ডিএনএস সার্ভারকে পাঠায়। বুঝা গেল? এরপরে এই ডিএনএস সার্ভার আবার রিকোয়েস্ট পাঠাবে .com এর কাছে, এই অ্যাড্রেসটা কত, আইপি কত। .com কি পুরোটা জানে? জানে না। সে শুধুমাত্র তার যে অংশটুকু আছে সেই অংশটুকুর আইপিও সে জানে না। সে জানে এই অংশটুকু কে কিনছে, কে এই অংশটুকু পারচেজ করছে, তার কাছ থেকে তো পারচেজ করা লাগবে, তাই না? এবং পারচেজ করার সময় সে একটা অথরিটেটিভ ডিএনএস সার্ভারের অ্যাড্রেস, এটা আপনি যারা ডোমেইন পারচেজ করেন আপনি একটা ডিএনএস অ্যাড্রেস বসান, এবং বেশিরভাগ ক্ষেত্রে যে কোম্পানি হোস্টিং করেন ওই কোম্পানি ডিএনএস সার্ভার আপনারা বসান, তাই না? এটাকে বলে অথরিটেটিভ ডিএনএস। এই .com জানে হচ্ছে .google এর যে ডিএনএস সার্ভার আছে তার অ্যাড্রেস আছে। কারণ ওই যে লিখে রাখছেন, আপনি কোথায় লিখে রাখছেন? যখন কিনছেন তখন বলে দিচ্ছেন। তা আপনি যদি যে কিনছে তার হচ্ছে সব ক্ষমতা, সে চাইলে এটা চেঞ্জ করতে পারে।
কিন্তু পৃথিবীর আর কেউ সেটা চেঞ্জ করতে পারবে না। এই তো লিগ্যাল এন্টিটি, আমি কিনছি দেখে আমি এই নামটা দিচ্ছি। এই আইপিটা পাওয়ার পর ডিএনএস সার্ভার আবার একে জিজ্ঞেস করবে এটার আইপি কি আপনি জানেন? তখন সে বলবে হ্যাঁ আমি এটার অথরিটি ডিএনএস সার্ভার। আমি জানি আমার কাছে একটা এ রেকর্ড আছে, অ্যাড্রেস রেকর্ড, যে এইটার এগেইনস্টে google.com নামে একটা ডোমেইন খোলা হয়েছে এবং সেই সার্ভারের আইপি হচ্ছে 10.10.10.1। এইটা সে বলছে তাকে, কিন্তু ওর তো সমস্যা এখনো শেষ হয়নি। ওর কাছে তো এরকম কোনো রিকোয়েস্ট আসে না, ওর কাছে এরকম রিকোয়েস্ট আসছে, তাই না? ও তারপরে কি করবে, ও আবার আবার এই কাছে রিকোয়েস্ট পাঠাবে যে তোমাকে তো আমি পাইছি, এর অ্যাড্রেস কত? এই ডোমেইনের আগে যা আছে সবই হচ্ছে চাইল্ড ডোমেইন অথবা সাব ডোমেইন। আপনারা যেগুলো সিপারেট ক্রিয়েট করেন না সাব ডোমেইন, সেই সকল সাব ডোমেইনের অ্যাড্রেস ইনফরমেশন ওর কাছে আছে। এবং বাই ডিফল্ট ইন্টারনেটে যখনই আপনি কোনো একটা ডোমেইন খুলেন তার একটা সি নেম তৈরি হয়, যেটাকে আমরা বলি www। এটা ম্যান্ডেটরি। এই ডোমেইনের আইপি এবং এই ডোমেইনের আইপি আপনি আলাদা করতে পারবেন না, এটা ম্যান্ডেটরি ইন্টারনেটের রুলস অনুযায়ী। www.google আর গুগল দুটো আলাদা হতে পারবে। আপনি চাইলে এইরকম আরো অনেক বানাইতে পারেন, www1 www2 দেখছেন, www3, এগুলো হচ্ছে সিডিএন, ক্যাশ ডেলিভারি নেটওয়ার্ক। ওকে, দেখো তো এই আইপিটা তো এইটাই, সে বলবে হ্যাঁ এটারও আমি জানি, এটার আইপিও এত, সে আবার এর কাছে পাঠাবে, বুঝে গেল? এই যে সে এর কাছ থেকে এর কাছে পাঠাইছিল, এ আবার একে পাঠাইছে, সে আবার একে পাঠাইছে, আবার এর কাছে পাঠাইছে, আবার এর কাছে পাঠাইছে, এতবার যে কাহিনী ঘটছে, এই কারণে ডিএনএস সার্ভারের যে কুইরি গুলা সেগুলাকে আমরা বলি রিকার্সিভ কুইরি। ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে রিকার্সিভ কুইরি করা, রিকার্সিভ রিকারিং যে কুইরি সে করেই যাচ্ছে, তাই না? এজন্য এগুলোকে আমরা বলি রিকার্সিভ কুইরি। এই তো কিছু করার পর ওর কাছে আইপিটা চলে আসে, কিন্তু মনে রাখেন হোস্ট মেশিন যে প্রথমবার রিকোয়েস্ট করছিল ও তো করেই শেষ, ওকে আর কোনো কাজ করছে? এইবার ডিএনএস সার্ভার ওকে কি করবে, অ্যাকনলেজমেন্ট দিবে যে আমি আইপি পাইছি এত, তাই না? এইখানে কিন্তু একবারই রিকোয়েস্ট হচ্ছে, তাই না? এই রিকোয়েস্টটাকে বলে ইটারেটিভ রিকোয়েস্ট। এই নাম দুটো খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা কোনো জায়গায় পরীক্ষা দিতে চান, ইটারেটিভ কুইরি আর রিকার্সিভ। বিশেষ করে যদি আইএসপিতে চাকরি পেতে চান, সাবমেরিনে চাকরি পেতে চান, আমাদের দেশে তো এখন অনেক কিছু হচ্ছে, স্যাটেলাইট চলে আসতেছে, কোনো তো চাকরি আমরাই করতে পারি, তাই না? ওইসব জায়গায় এই টাইপের জিনিস খুব ইম্পর্টেন্ট। এই যে ক্রিয়েটিভ কোয়েরি দিয়ে পাঠাইলো, এরপরে এই ব্রাউজারের কাজ শুরু হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তার মানে মাঝখানে সে হাজার হাজার মাইল কয়েকবার পাড়ি দিয়ে আসছে, তাই না? যে ডিএনএস সার্ভার এই পুরো কাজ কয়েক মিলি সেকেন্ডের মধ্যে করতে পারে, সেই ডিএনএস সার্ভারটি আমরা ডিএনএস সার্ভার হিসেবে কাজ করি, বসাই। যে ডিএনএস সার্ভার এটা করতে সময় নেয় সেই ডিএনএস সার্ভার সাধারণত আমরা ইউজ করি না। আমাদের দেশের প্রচুর লোকাল আইএসপি গুলা লোকাল ডিএনএস সার্ভার বসায়, যেটাকে আমরা বলি ক্যাশ অনলি ডিএনএস সার্ভার, তাই না? এর কারণ হচ্ছে সে নিজে কোনো রেকর্ড নেয় না, সে নিজে কোনো রেকর্ড নেয় না, সে অন্যের রেকর্ড শুধুমাত্র শেয়ার করে, তাই না? ক্যাশ করে এবং যখনই সে এটা পাইছে সেটা ক্যাশ করে ফেলছে, তাই না? তো এই জন্য এই ধরনের ডিএনএস সার্ভারকে বলে ক্যাশ অনলি ডিএনএস সার্ভার। বুঝা গেল? আর একটা ডিএনএস সার্ভার আমরা বলছি যারা হচ্ছে অথরিটেটিভ ডিএনএস সার্ভার, তাই না? অথরিটেটিভ তার হলো অথরিটি আছে, তাই তো? বুঝা গেল?
তো এই ক্যাশ অনলি ডিএনএস সার্ভার যদি এই প্রসেস করতে স্লো হয় তাহলে আপনি ইন্টারনেট ব্রাউজিং, যদি সে দ্রুত করতে পারে ইন্টারনেট ব্রাউজিং ফাস্ট হবে। প্রচুর আপনারা এক্সাম্পল দেখবেন, ব্রাউজ করতে গেলে প্রথমবার ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, একবার এসে যাওয়ার পর আর কোনো সমস্যা নেই। ডাউনলোড দিচ্ছেন, দ্রুত ডাউনলোড হচ্ছে, কিন্তু নতুন একটা পেজে ঢুকছেন, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কিন্তু পুরাতন পেজে যেতে কোনো সমস্যা নেই। নতুন ওয়েবসাইটে গেলে মানে গুগল ব্রাউজিং করতে গেলে এত স্লো, এর কারণ হচ্ছে আপনি যে ডিএনএস ইউজ করতেছেন সে আসলে এই পুরো কাজ করতে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ধরেন এই ডিএনএস সার্ভারটা 1 লাখ মানুষকে সাপোর্ট দিচ্ছে, ওর মেমোরি কম, র্যাম হলো 2 জিবি, যেগুলি লোকাল আইসি যেসব সার্ভার দিয়ে ডিএনএস বানায়, কোনো একটা সবচেয়ে যেটা খারাপ পিসি সেটা দিয়ে ডিএনএস বানায়। বুঝা গেল? এখন আমাদের এটাতে কোনো সমস্যা নেই, জানবে আমাদের শেখা দরকার যে ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে সেটা আমরা বুঝি। এটা হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ করার পদ্ধতি। আমরা যখন আমাদের এই ডোমেইনটা ইনস্টল করছি অ্যাক্টিভ ডিরেক্টরি, তখন এখানে একটা বাই ডিফল্ট ডিএনএস সার্ভার তৈরি হয়ে গেছে। ডিএনএস সার্ভারের ভিতরে এই ডোমেইন নেমের এগেইনস্টে আইপি এইগুলাকে রেকর্ড হিসেবে সেভ করে রাখবে। রেকর্ড, এই ডোমেইন এই আইপি, এই ডোমেইন এই আইপি, রেকর্ড। এই রেকর্ডগুলোকে আমরা বলি ফরওয়ার্ড লুকআপ জোন। জোন, ফরওয়ার্ড লুকআপ জোন। বুঝা গেল? এখন আপনি যে আসলেই এই আইপিতে ওই ডোমেইনকে হোল্ড করেন, সেটার একটা গ্যারান্টি হচ্ছে যে আপনার কাছে একটা পিটিআর আছে, পয়েন্টার আছে, হ্যাঁ এই আইপিতে এই ডোমেইন আছে। এজন্য সেকেন্ড একটা জোন আমাদেরকে ক্রিয়েট করতে হয়, যেটার নাম হচ্ছে রিভার্স লুকআপ। রিভার্স লুকআপ জোন না দিলে আপনার পৃথিবীতে কোনো ডোমেইনের কোনো সমস্যা হবে, কিন্তু এখানে একটা সিকিউরিটি থ্রেট থেকে যায় যে আসলেই কি ওই আইপিটা ওই ডোমেইনের কিনা, ওই আইপিটাই কি আসলে ওই মেশিনের আইপি। বুঝা গেল কিনা? যে এই আইপিটা তো আমি বুঝছি, এই আইপিটা কি আসলে এই মেশিনের আইপি, কারণ মাঝখানে খুব চাইলেই আপনার আইপি অন্য আরেকটা মেশিনে ওইরকম একটা ফেক আইপি তৈরি করে আপনি ডাটাটা চুরি করতে পারেন। এর জন্য ওই মেশিনে একটা পয়েন্টার ক্রিয়েট করতে হবে, পিটিআর, পয়েন্টার রেকর্ড, যেটাকে আমরা বলি আইপি টু নেম, এটাই হচ্ছে রিভার্স লুকআপ। দুইটা আছে, ফরওয়ার্ড। বুঝা গেল? তা আমাদের এই সার্ভারে আমরা যখন অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করছি, তখন বাই ডিফল্ট ডিএনএস সার্ভার ইনস্টল হয়ে গেছে, এবং আমরা টুলস থেকে ডিএনএস যদি যাই তাহলে আমরা দেখব ডিএনএস ম্যানেজার বাই ডিফল্ট আমাদের এখানে একটা ইনস্টল অবস্থায় আছে। এবং খেয়াল করে দেখেন ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন আগে থেকে এখানে দুইটা ক্রিয়েট করাই। ফরওয়ার্ড লুকআপ জোনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন আগে থেকেই v1.local এখানে ক্রিয়েট করা আছে, এই ডোমেইনটা আগে থেকেই এখানে ক্রিয়েট করা। এই v1.local ডোমেইন ক্রিয়েট করার মানে হচ্ছে এই জোনের আন্ডারে এই ডোমেইন নেম এবং এর চাইল্ড ডোমেইন নেমের ইনফরমেশন আপনি রাখতে পারবেন, কিন্তু এর বাইরের কোনো কিছু ইনফরমেশন আপনি এখানে রাখতে পারবেন না। খেয়াল করে দেখেন এই জায়গায় এই যে bitm-pc মানে আমাদের ক্লায়েন্ট পিসি, তার কিন্তু আইপিটা সেভ করা আছে, কারণ অ্যাক্টিভ ডিরেক্টরিতে সব কমিউনিকেশনই কিন্তু হয় ডোমেইন নেমের এগেইনস্টে। সে যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস করতে যায় সে কিন্তু নাম দিয়ে অ্যাক্সেস করতে যায়, bitm-pc.v1.local। বুঝা গেল? আমাদের কম্পিউটারটার নাম কি? bitm-pc.v1.local। আপনি যদি এই ইউজারগুলো আমাদের এখানে আমরা ক্রিয়েট করছিলাম, তাই না? এই যে ওয়ান ইউজার, এইটার অ্যাকাউন্টে যদি যাই দেখেন এখানে কি লেখা আছে 1@b1.local, তার মানে কি 1.b1.local। তাহলে এইখানে দেখেন অনেক আইপি দেখা যাচ্ছে, তাই না?
বেশিরভাগই আসলে এ টাইপের আইপি, তাই না? এ টাইপ, হোস্ট টাইপ, মানে এটা একটা মেশিন। এ রেকর্ড, অ্যাড্রেস রেকর্ড, এর মানে হচ্ছে অ্যাড্রেস। অর্থাৎ এইখানে যে নামগুলো দেওয়া আছে তার এগেনস্টে এইখানে বিভিন্ন অ্যাড্রেস দেওয়া আছে। এইখানে দেখেন লেখা আছে সেম অ্যাজ প্যারেন্ট ফোল্ডার, তাই না? তার মানে হচ্ছে এই রেকর্ডটা হচ্ছে প্যারেন্ট ফোল্ডারের জন্য, বি1 ডট লোকালের জন্য। অর্থাৎ বি1 ডট লোকালের একটা অ্যাড্রেস হচ্ছে 192.168.37.10, যেটা আমাদের এইখানে ল্যানের আইপি, তাই না? আর একটা এ রেকর্ড আছে আবার তার 184.124, এটা নিশ্চয়ই আর একটা ল্যানের আইপি, তাই না? তারপরে দেখেন এইখানে কি আছে, পিসি, যার একটা আইপি সে পেয়ে রাখছে কত, 0.129। এইখানে দেখেন টাইম স্ট্যাম্প আছে, তাই না? টাইম স্ট্যাম্প কবে সে এটা পাইছে, দেখেন মার্চের 9 তারিখ এই মেশিনে এই আইপিটা পেয়েছিল। দেখা গেছে? এইভাবেই কিন্তু সবকিছু এই জায়গায় আগে থেকেই রেকর্ড করা আছে। দেখেন প্রত্যেকটা ডিএনএস এ কিছু জিনিস আছে বাই ডিফল্ট আপনাকে অবশ্যই রাখতে হবে প্রত্যেকটা জোনে। আপনি যখন একটা ফরওয়ার্ড লুকআপ জোন ক্রিয়েট করতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে স্টার্ট অফ অথরিটি এসওএ ডিক্লেয়ার করতে হবে। এসওএ তে কি থাকে? এসওএ তে থাকে একটা সিরিয়াল নাম্বার। এই ডিএনএস সার্ভারের কাছে যত ডোমেইন নেমের এরকম জোন আছে প্রত্যেকটার একটা করে ইউনিক সিরিয়াল নাম্বার আছে, এবং এটা যদি রিয়েল হয়, অথরিটিভ সার্ভার হয়, পৃথিবীর সব ডোমেইন নেমের এসওএ আসলে একটাই, সিরিয়াল নাম্বার একটাই, ইউনিক। প্রাইমারি সার্ভার, এই যে আমি এসওএটা ক্রিয়েট করছি তার প্রাইমারি সার্ভার কে, রেসপন্সিবল পারসন কে, এটার দায়িত্বে নিযুক্ত আছে। বাই ডিফল্ট এইখানে যে দেখেন আমি যে লিখছি হোস্টমাস্টার ডট বি1 ডট লোকাল, এর মানে হচ্ছে হোস্টমাস্টার @b1 ডট লোকাল। যদি আপনি এই সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটরকে মেল করতে চান তাহলে আপনাকে মেল করতে হবে হোস্টমাস্টার @b1 ডট লোকাল। এই হোস্টমাস্টারটা আসলে এই মেশিনের যে অ্যাডমিনিস্ট্রেটর উনি নিজেই, ওনার এটা একটা অ্যালায়েন্স। আর এইটা হচ্ছে আমার এই সার্ভারের নাম, তাই না? এই সার্ভারের নাম ডট ডোমেইন নেম। এইখানে দেখেন রিফ্রেশ ইন্টারভাল দেওয়া আছে, এই জোনটা কতক্ষণ পর পর রিফ্রেশ হবে। রিট্রাই ইন্টারভ্যাল, কোনো কারণে সে যদি রিফ্রেশ না হইতে পারে, পরবর্তী ডিএনএস সার্ভারগুলোর সাথে সে সিঙ্ক না করতে পারে, 10 মিনিট পর আবার সে ট্রাই করবে। এখন যে সেটিংসটা এখানে আছে এইটা কতদিন পর এক্সপায়ার করবে, একদিন পর। মানে একদিন পর সে এইটাকে আর অথরাইজড মনে করবে না, সে অন্য ডিএনএস গুলোর সাথে সিঙ্ক করে দেখার চেষ্টা করবে যে আমি ঠিক আছি কিনা। বুঝে গেল? মিনিমাম টিটিএল, টাইম টু লিভ, একটা রিকোয়েস্টের টাইম টু লিভ, তাই না? টিটিএল তো আমরা জানি, একটা রিকোয়েস্ট পাঠালে কতক্ষণ পর সেটা লিভ করবে। পরবর্তী আর একটা রেকর্ড দেখেন, খুব ইম্পর্টেন্ট, নেম সার্ভার। আমি এখানে একটা জোন ক্রিয়েট করছি ঠিক আছে, কিন্তু তার নেম সার্ভারটা কি, সেটা কি আমি নিজেই নাকি অন্য কোনো মেশিন? আপনি অন্য কোনো মেশিনেরও জোন চাইলে এখানে ক্রিয়েট করতে পারবেন। ধরেন এটা হচ্ছে অথরাইজড ডিএনএস সার্ভার, তাই না, গুগলের, কিন্তু আপনার এই মেশিনেও আপনি চাইলে গুগলের অথরাইজড ডিএনএস সার্ভারের একটা কপি ক্রিয়েট করতে পারবেন। কপি সুবিধা হচ্ছে ওইখানে যখনই কোনো চেঞ্জ হবে আপনি সাথে সাথে সেইটার একটা কপি পাবেন, এবং আপনাকে আসলে অত দূর কখনোই যাওয়া লাগবে না। এবং এইখানে ডিএনএস সার্ভার হিসেবে কাকে দেওয়া আছে, নেম সার্ভার হিসেবে দেখেন এই মেশিনটাকে দেওয়া আছে, তাই না? তাই তো? তার মানে এই জোনটা, এই ডোমেইনটা মেনটেন করার, এই ডোমেইনটার অথরাইজড ডিএনএস সার্ভার মাত্র এই একটাই। এখন আপনি ধরেন একটা ক্লায়েন্ট, আপনি এই ডোমেইনটা সার্চ করছেন অন্য কোনো ডিএনএস সার্ভারের কাছে, সে আপনাকে একটা আইপি দিয়ে দিছে, তখন সেইখানে যদি এসওএ এবং এনএস এটার সাথে না মিলে তাহলে আপনার যে কোনো এইচটিটিপিএস কানেকশন আটকে যাবে, যে কোনো এইচটিটিপি কানেকশন আটকে যাবে। কারণ উপরের ওই যে ভ্যালিডিটি, সার্টিফিকেট অফ ভ্যালিডিটি, ওইখানেও দেখবেন এইগুলো আছে, তখন আর এইগুলি কাজ করবে না। কাজ করবে মানে আপনাকে ওয়ার্নিং দিবে, আপনি যদি তারপরেও কাজ করতেছেন আপনি করতেই পারেন।
এবং তার পরবর্তীতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রেকর্ড। আমরা একটা মেশিনের বিভিন্ন রেকর্ড তৈরি করতে পারি, যেমন এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড এবং আরো বেশ কিছু রেকর্ড আছে। আদার নিউ রেকর্ডসে গেলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের রেকর্ড তৈরি করতে পারি একটা ডোমেইনের এগেইনস্ট। এতক্ষণ যা বলছি সেগুলি কি বুঝতে পারছেন?